শিরোনামহীন অনুভূতি পর্ব 15। মধ্যরাত পেরিয়েছে। পরিশেষে বউ নিয়ে ফ্ল্যাটের সামনে হাজির হয়েছে ইস্তিরাজ। ফারজানা তো লজ্জায় গুটিসুটি মেরে দূরে পালানোর ধান্দায় আছে। ইস্তিরাজ অধিকার ফলিয়ে বেঁধে রেখেছে তাকে। ফ্ল্যাটের দরজা খুলে ফারজানার দিকে তাকিয়ে ইস্তিরাজ ধীর কণ্ঠে বলে, রিক্ত আমিটার আপনিবিহীন কেউই নেই সুরঞ্জনা। বরণের আয়োজনটা বর্ণিল না হওয়ার আক্ষেপটা ভুলে যাওয়ার কষ্টসাধ্য হবে। ফারজানা নিমিলিত চোখজোড়া তুলে ইস্তিরাজের দিকে তাকায়। লোকটার মুখে ম্লান হাসি দেখে জানার খারাপ লাগে। লজ্জা ফেলে কয়েক কদম এগিয়ে এসে রাজের হাত জড়িয়ে ধরে বলে, বর্ণিল আয়োজনবিহীন হয়ে পরে যদি বিপরীত পক্ষের মানুষটার মনে জাঁকজমকপূর্ণ অনুভূতির সমাচার না থাকে, বাহ্যিক সাজসজ্জাও অদরকার হয়ে ওঠে ক্রমশ। আমার সাদামাটা জীবনে হুলুস্থুলুস আয়োজনের বিশেষ গুরুত্ব নেই। আপনি নিশ্চিন্তে থাকুন জনাব। ইস্তিরাজ স্মিত হাসে। আকস্মিক ফারজানাকে কোলে তুলে ঘরের ভেতরে প্রবেশ করে সুইচ বোর্ডের সামনে দাঁড়িয়ে দুষ্টুমির ছলে বলে, আপাতত ঘরের বাতি জ্বালিয়ে দিন। সংসারের বাতি জ্বালানোর বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য বাকি রাত পড়ে রয়েছে। ফারজানা লজ্জায় হতভম্ব হয়ে যায়। ঠোঁট কাটা লোকটা বিয়ের পর থেকে তার মান সম্মান নিলামে তুলেছে। নিজেকে সামলাতে না পেরে ফারজানা বলল, মুখে কিচ্ছু আটকায় না না আপনার? ইস্তিরাজ তাকে সোফার ওপর আলতোভাবে বসিয়ে দিয়ে বলল, কদিন পর হাতের অবাধ্য বিচরণটাও আটকাবে না ম্যাডাম, বি প্রিপেয়ার্ড। ফারজানা শিউরে ওঠে। কথা আটকে আসে তার। ইস্তিরাজ বাসার দরজা বন্ধ করে এসে রান্নাঘরের দিকে ছুটে যায়। মিনিট 10 পর একটা ট্রেতে হালকা মিষ্টি জাতীয় খাবার এবং 2 গ্লাস শরবত নিয়ে হাজির হয়। খাবার সমেত ট্রেটি টেবিলে রেখে ফারজানার পাশ ঘেঁষে বসে ইস্তিরাজ। ফারজানা একটু অস্বস্তি বোধ হলেও কিছু বলে না। ইস্তিরাজ 1 চামচ পায়েস নিয়ে ফারজানার মুখের সামনে তুলে ধরে বলে, অভিনন্দন আপনাকে মিসেস জানা, নতুন সংসারের জন্য স্বাগতম। ফারজানাও ফিরতি জবাবে রাজকে 1 চামচ পায়েস খাইয়ে দিয়ে বলে, আপনাকেও অভিনন্দন। ফারজানার ক্লান্ত মুখবায়ব দেখে জুসের গ্লাসটা তার দিকে বাড়িয়ে দিয়ে ইস্তিরাজ হালকা গলায় বলে, আমি জানি আপনি ভীষণ ক্লান্ত, তবে আমি চাইছিলাম দুজনে মিলে 2 রাকাত নফল নামাজ পড়তে। বেশি কষ্ট হয়ে যাবে? ইতস্ততায় ফারজানার মুখবায়ব রক্তিম হয়ে ওঠে। এদিক ওদিক নজর ফিরিয়ে আমতা আমতা করতে থাকে। ইস্তিরাজ ভ্রু কুঁচকে বোঝার চেষ্টা করে তার অভিব্যক্তি। ফারজানা আটকে আসা গলায় বলে, ইয়ে মানে আসলে। ইস্তিরাজ বুঝে যায় তার সমস্যা। বেচারিকে অস্বস্তিতে না ফেলে সহজ গলায় বলে, ডোন্ট ওয়ারি, আমি বুঝে নিয়েছি। আপনি গিয়ে ফ্রেশ হয়ে নিন। 2টা আবদার রাখবেন আমার? ইস্তিরাজের আচরণে ফারজানার মোমের মতো গলে যাচ্ছে। এতটা আদর, যত্ন, ভালোবাসা সত্যি সে ডিজার্ভ করে? প্রশ্নের ঘোর থেকে বেরিয়ে প্রত্যুত্তরে বলে, কি আবদার? ইস্তিরাজ আদুরে কণ্ঠে বলে, আমার কাবার্ডে হোয়াইট কালার পোলো টি শার্ট আছে বেশ কয়েকটা, তার মধ্যে যে কোনো একটা পরবেন? নামাজের সময়টা আমার পাশে বসে থাকবেন? ফারজানা সাধারণত টি শার্ট পরে না, তবে রাজের আবদার ফেলতে পারল না কেন জানি। ধীর কণ্ঠে বলল, ঠিক আছে। ইস্তিরাজ খুশি হয়। টুকটাক কথাবার্তা বলে দুজনে যায় ফ্রেশ হতে। ফারজানার অতিমাত্রায় বিরক্ত লাগছিল বিধায় চটজলদি শাওয়ার নিয়ে চুলগুলো হেয়ার ড্রায়ারের মাধ্যমে শুকিয়ে নামাজে মগ্ন রাজের পাশে বেডের ওপর বসে। 2 রাকাত নফল নামাজের কথা বললেও ইস্তিরাজ 4 রাকাত নামাজ পড়ে। মোনাজাতে গিয়ে একটা বারের জন্য তার ঠোঁট নড়েনি। উল্টে কিছু বলার আগেই সে কেঁদে ফেলল। ফারজানা অবাক হয়ে দেখে তার কান্না। লোকটা এমন ব্যাকুল হয়ে কিসের আর্জি জানাচ্ছে।
ফারজানার ভেতর তোলপাড় সৃষ্টি হয়। দীর্ঘ সময় বসে থাকায় অসহ্য ব্যথায় দিন দুনিয়া জাহান্নাম লাগতে শুরু করে। ফারজানা না পারতে বেডে হেলান দিয়ে বসে। ইস্তিরাজের কান্নার স্বর তাকে ভেতর থেকে বিচলিত করে তুলছিল। কিছু সময় পেরোতে ইস্তিরাজ তার সামনে দাঁড়িয়ে বিড়বিড়িয়ে কিছু দোয়া পড়ে তার মাথায় ফু দেয়। ফারজানা চোখ বুজে ফেলে প্রশান্তিতে। এত যত্ন এর পূর্বে কখনোই তার কপালে জোটেনি। ইস্তিরাজ নীরবে ফারজানার অবস্থা অবলোকন করে ঘর থেকে বেরিয়ে যায়। অতঃপর 5 মিনিট পর ফিরে আসে একটা হট প্যাচ হাতে। ফারজানা কিছু বলার পূর্বে ইস্তিরাজ নিজের দায়িত্বে তার নরম উদরে আলতো করে সেটা বসিয়ে দেয়। অল্প একটু সময় অপেক্ষা করুন, ইউ উইল ফিল বেটার। ফারজানা সেই বিষয়ে কথা বাড়ায়নি। ইস্তিরাজ তার বিপরীত সাইডে শুয়ে ধীর কণ্ঠে বলে, আপনার পাশ ঘেঁষে শোয়ার অনুমতি দেবেন? প্রমিস করছি একটুও দুষ্টুমি করব না। ইস্তিরাজের কণ্ঠে আকুতি স্পষ্ট। ফারজানা অল্প একটু সময় নিয়ে শান্ত কণ্ঠে বলল, সমস্যা নেই, তবে একটা প্রশ্ন করি। ইস্তিরাজ আলতো করে তার হাত জড়িয়ে ধরে ঘুম ঘুম কণ্ঠে বলল, ফারজানা শিউরে উঠে ইস্তিরাজের কাণ্ডে নিজেকে সামলে অস্পষ্ট স্বরে বলে, মোনাজাতে বসে কান্না করছিলেন কেন? ইস্তিরাজ ম্লান হেসে বলল, আমার 32 বছরের জীবনে আমি কেবল 2টো কারণে খোদার দরবারে আর্জি জানিয়েছি, তার মধ্যে আজ একটা পূরণ হয়েছে বলে শুকরিয়া আদায় করছিলাম। ফারজানার অন্তঃস্থলে প্রশান্তি ছেয়ে যায়, তবে কিছু একটা ভেবে জিজ্ঞেস করে, আমি আপনার দ্বিতীয় মোনাজাতের কারণ হলে প্রথম মোনাজাতের কারণ কি ছিল? নারীসুলভ সন্দেহের বিষয়টা টের পেয়ে ইস্তিরাজ মৃদু হাসে। অন্ধকারে সেটা দৃশ্যমান হয় না। জানার মাথায় হাত বুলিয়ে দিয়ে ম্লান স্বরে বলে, প্রথম মোনাজাতের কারণ ছিল আমার জন্মদাত্রী মা। সেই অভাগিনী পরকালে সুখ সুনিশ্চিত করতে আমার এত আয়োজন। ফারজানা টের পায় ইস্তিরাজের গলা কাঁপছে। এই মুহূর্তে এই প্রসঙ্গটা একদমই টানতে চাইল না ফারজানা। চুপচাপ ইস্তিরাজের আদুরের স্পর্শগুলো উপভোগ করতে লাগলো। তার চোখের কার্নিশ ঘেঁষে গড়িয়ে পড়ল এক ফোঁটা আনন্দের অশ্রু। পরিশেষে সুখের পায়রা তার আঙিনায় হাজিরা দিয়েছে। নিস্তব্ধ নজনীর অন্তিম প্রহর। প্রিমা পালকের ন্যায় হালকা শরীরটা বুকে জড়িয়ে শুয়ে আছে শান্ত। তার ক্লান্ত চোখ দুটোতে ঘুমের লেশ মাত্র নেই। নির্বিশেষ দৃষ্টিতে চেয়ে আছে শূন্যে। মস্তিষ্কে চলছে হাজারো ভাবনা। বুকের ভেতরটা অজানা ভয়ে শঙ্কিত। সে আনমনে ভেবে যাচ্ছে কিছুক্ষণ পূর্বে ঘটে যাওয়া ঘটনা। প্রিমার ভরসাযোগ্য সান্ত্বনায় আর্শিয়ান অল্প সময়ের মাঝে ঘর থেকে বেরিয়ে আসে। ধাতস্থ হয়ে নিজেকে সামলে দরজা খুলে বেরিয়ে ট্রাকের অবস্থা দেখতে এগিয়ে যায়। দুঃখজনক বিষয় হলো ট্রাকটা স্লিপ করে অনেকটা দূরে এগিয়ে জঙ্গলের দিকে গিয়ে থেমেছে। সেদিকে যাওয়া পসিবল নয়। আর্শিয়ান দীর্ঘশ্বাস ফেলে দ্রুত 999-এ কল করে জানিয়ে দেয় এবং উবার ডেকে প্রিমাকে নিয়ে দ্রুত বাড়িতে ফেরে। প্রিমা তেমন কোনো আঘাত না পেলেও আর্শিয়ান হালকা পাতলা চোট পেয়েছে। বাসায় ফিরে প্রিমা নিজের দায়িত্বে তার ড্রেসিং করে দেয়। আর্শিয়ান টু শব্দ নির্গত করেনি, কেবল চুপচাপ যত্নটুকু গ্রহণ করেছে। বহুদিন পর তাদের সম্পর্কে অল্প একটুখানি স্বাভাবিকতা ফিরেছে। আর্শিয়ান মনে মনে ভাবে, বোঝাপড়াটা করে নেওয়া উচিত। দুজনেই বেশ ক্লান্ত ছিল। প্রিমা বিছানায় গা এলিয়ে দেওয়া মাত্রই ঘুমিয়ে পড়ে। বেচারির শরীরটা হালকা একটু গরম ছিল। জ্বর আসার চিন্তায় শানের ঘুম উবে যায়। রাতের অন্তিম প্রহর পেরিয়ে যাওয়ার পর যখন প্রিমার শরীরের তাপমাত্রা স্বাভাবিক হয় তখন স্বস্তির শ্বাস ফেলে নিজেও একটু ঘুমানোর চেষ্টা করে আর্শিয়ান। বিধ্বস্ত মস্তিষ্ক প্রিয় নারীর সান্নিধ্য পেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। সূর্যের সোনালি আভায় ঘর আলোকিত হয়ে উঠেছে। রোদের মৃদু ঝলক চোখে মুখে পড়তেই ঘুম ভেঙে যায় আর্শিয়ানের। চোখ মেলে আড়মোড়া ভেঙে উঠে বসতে খেয়াল করে প্রিমা নেই। তার বুকটা ধক করে ওঠে, কারণ প্রিমা কখনোই তার আগে ওঠে না। সে হতভম্ব কণ্ঠে ডাকে, প্রেম, কোথায় আপনি? প্রিমা সাড়া পাওয়া যায় না। আর্শিয়ান চট করে উঠে দাঁড়িয়ে ব্যালকনি এবং ওয়াশরুম চেক করে।
কোথাও নেই মেয়েটা। আরশিয়ানের চিন্তার পারতত্তর করে বাড়ে। হুঁশ খুইয়ে অনাবৃত দেহেই ঘর থেকে বেরিয়ে উচ্চস্বরে ডাকতে থাকে প্রিমাকে। ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছিলেন আরিয়ান চৌধুরী। ছেলের অবস্থা দেখে হতভম্ব কণ্ঠে জিজ্ঞেস করেন, কি হাল তোমার? উন্মুক্ত দেহে কেবল একটা ট্রাউজার পরা অবস্থায় আরশিয়ানকে বেরিয়ে আসতে দেখে হকচকিয়ে ওঠেন আরিয়ান চৌধুরী। আরশিয়ান কখনোই এই বেশে ঘর ছেড়ে বেরোয় না। বাবার কথায় পাত্তা না দিয়ে আরশিয়ান জিজ্ঞেস করে, তোমার বৌমা কোথায়? আরিয়ান চৌধুরী ভাব নিয়ে বলেন, কে বৌমা? কিসের বৌমা? আমার কোনো বৌমা নেই, কাউকে চিনি না। আরশিয়ান তেতো মুখে বলে, তোমার সুইট লিটল প্রিন্সেসের কথা জিজ্ঞেস করছি। আরিয়ান চৌধুরী হাসি আটকে বলে, সে তো রান্নাঘরে তোমার আম্মুর সাথে। বাকি কথা শোনার আগে প্রস্থান করল শান। আরিয়ান চৌধুরী অবাক চোখে তাকালেন ছেলের যাওয়ার পানে। তার উদ্ভ্রান্তের ন্যায় ছুটে যাওয়া এবং ব্যাকুলতা দেখে খানিকটা চমকালেন বটে। আনমনে কিছু একটা ভেবে হাঁক ছেড়ে স্ত্রীকে ডাকলেন। রান্নাঘরে দাঁড়িয়ে সকালের নাস্তার জন্য পরোটা ভাজছিল আফিয়া চৌধুরী। ওনার পাশে দাঁড়ানো প্রিমা ফ্লাক্স থেকে চা ঢালছিল। আকস্মিক শানকে রান্নাঘরে আসতে দেখে আফিয়া চৌধুরী চমকে তাকিয়ে বললেন, কি হয়েছে আব্বু, কিছু লাগবে? এই অবস্থায় রান্নাঘরে এসেছো কেন? আরশিয়ান এদিক ওদিক তাকিয়ে ইতস্তত করতে থাকে। প্রিমা আর চোখে একবার তাকিয়ে মিটিমিটি হাসে। আরিয়ান চৌধুরীর হাঁক ডাক শুনে আফিয়া চৌধুরী বিরক্ত হয়ে প্রিমাকে বলেন, একটু এদিকটা সামলে নিস, আমি আসছি। আফিয়া চৌধুরী চায়ের কাপ হাতে বেরিয়ে যেতে আরশিয়ান রান্নাঘরের পর্দাটা টেনে দিয়ে প্রিমার পেছনে এসে দাঁড়ায়। প্রিমা তখন পরোটা ভাজতে ব্যস্ত ছিল। শানের ঘনিষ্ঠতা টের পেয়েও কথা না বাড়িয়ে চুপচাপ নিজের কাজ করছিল। আরশিয়ান পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরে তার মাথায় হালকাভাবে চুম্বন এঁকে দেয়, অতঃপর ধীর কণ্ঠে শোধায়, সকালে উঠে আমায় না ডাকেননি কেন? আদুরে স্পর্শগুলো হজম করতে বেগ পেতে হচ্ছিল প্রিমার। আরশিয়ানের উৎকণ্ঠ বেশ ভালো মতো টের পেয়েছে প্রিমা। তাকে হারানোর ভয়টা জেঁকে ধরেছে বেচারাকে। মনটা আকস্মিক ভালো হয়ে যায় প্রিমার। প্রশ্নের উত্তরে শান্ত স্বরে বলে, আপনি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তাই ডাকেনি। সরে দাঁড়ান, আম্মু চলে আসবে যে কোনো সময়। আরশিয়ান সরল না, উল্টে প্রিমার খোলা চুলগুলোতে নাক ডুবিয়ে লম্বা শ্বাস টেনে বলল, ভেজা চুলে রান্নাঘরে এসেছেন কেন? কালকে মাথা ব্যথায় কাতরাচ্ছিলেন, সেটা ভুলে গেছেন? প্রিমা নার্ভাস হয়ে পড়ে আরশিয়ানের এমন কাণ্ডে বুকটা কেঁপে উঠছে বারংবার। কোনো মতে কাপা কণ্ঠে বলল, চুল আহামরি ভেজা ছিল না, ঘামের জন্য বেশি ভেজা লাগছে। আম্মুর সাথে গল্প করতে এসেছিলাম এখানে। আরশিয়ান শুনল প্রিমার কৈফিয়ত, তবে বাড়তি কথা বলল না। নিজের দায়িত্বে লম্বা চুলগুলো হাত খোপা করে দিল। এতদিন প্রিমাকে করতে দেখে তারও আয়ত্তে এসেছে বিষয়টা। প্রিমা হকচকিত দৃষ্টিতে পেছনে ফিরে তাকালো। আরশিয়ান আলতো করে প্রিমার কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে বলল, আম্মুকে পাঠিয়ে দিচ্ছি, আপনি গিয়ে ড্রয়িং রুমে বসুন, নাস্তা সেরে আমরা ডক্টরের কাছে যাব। প্রিমা হতবাক হয়ে তাকায়, কিন্তু কথা বলতে পারে না। আরশিয়ান বেরিয়ে যাওয়ার কয়েক সেকেন্ড পরই আফিয়া চৌধুরী উপস্থিত হন রান্নাঘরে। প্রিমা হাজারবার নিষেধ করলেও তিনি ঠেলে ঠুলে তাকে ড্রয়িং রুমে পাঠিয়ে দেন। মা ছেলের কর্মকাণ্ডে মুখ ভার করে প্রিমা ড্রয়িং রুমে বসে থাকে। নাস্তা সেরে দুজনে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। আল্ট্রাসাউন্ড রুমে অবস্থান করছে প্রিমা এবং শান। আরশিয়ানের চোখ আটকে আছে মনিটরের দিকে। তার চোখে মুখে উচ্ছ্বাস লেপ্টে আছে, বুক কাঁপছে অস্বাভাবিকভাবে। প্রথমবার বাবা হওয়ার আসল অনুভূতির সাথে পরিচিত হয়েছে সে। স্ক্রিনে দেখা যাচ্ছে তার সন্তানদের অস্পষ্ট প্রতিচ্ছবি। কর্ণকুহরে ধাক্কা দিচ্ছে এক মধুর সুর। মূলত বাচ্চাদের হার্টবিটের শব্দ তাকে আবেগপ্লুত করে ফেলেছে। প্রিমার অবস্থাও একই। তার চোখের কোণে জমেছে আনন্দের অশ্রু। বিগত জীবনের টানাপোড়েনের ফলে মাতৃত্বের সুখকর অনুভূতি অনুভব করতে পারেনি। আজ সকল অভিমান উবে গেছে। সেই অনাকাঙ্ক্ষিত শব্দ
অন্তঃস্থলে মমতার আলোড়ন সৃষ্টি করেছে। সকল পরীক্ষা নিরীক্ষা শেষে হসপিটাল থেকে বেরিয়ে আসলো তারা। গ্যাংওয়ে দিয়ে হাঁটার সময় আর্শিয়ান বলল, শরীর ঠিক আছে? ধীরে সুস্থে হাঁটছিল প্রিমা। আর্শিয়ানের আকস্মিক প্রশ্নে স্বাভাবিক কণ্ঠে বলল, খানিকটা সময় নিয়ে আর্শিয়ান বলে, এখন 5 মিনিটের দূরত্বে একটা লেক আছে, জায়গাটা বেশ সুন্দর, ওখানে একটু বসি আমরা। প্রিমা ধীর স্বরে বলল, চলুন তাহলে। কিছুটা পথ অতিক্রম করার পর তারা কাঙ্ক্ষিত স্থানে এসে পৌঁছালো। লেক থেকে কিছুটা দূরে একটা সিটিং জোনের পাশাপাশি বসলো তারা। কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর আর্শিয়ান গলা খাঁকড়ি দিয়ে বলল, কিছু কথা বলার ছিল, শুনবেন? আর্শিয়ানের কণ্ঠে অস্থিরতা মিশেছিল। প্রিমা স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, বলুন। আর্শিয়ান ফাঁকা ঢোক গিলে বলল, নিহা আমার জীবনে একটা কালো অধ্যায়। তার প্রতি থাকা সমস্ত অনুভূতি নিঃশেষ হয়ে গেছে। বিগত 2 মাসে আমি প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করেছি। মন মস্তিষ্ক কতটা বিক্ষিপ্ত ছিল সেটা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। সত্যি বলতে করতে চাইছিও না। আমি কেবল আমার বর্তমান অর্থাৎ আপনি নামক অধ্যায়টাকে আঁকড়ে ধরে বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। আপনি কি আমায় সেই সুযোগটা দেবেন? প্রিমা বেশ শান্ত চোখে পরখ করছিল আর্শিয়ানকে। তার বলা কথাগুলো শুনে একটু সময় নিয়ে প্রিমা বলে উঠল, আপনাকে সুযোগ দিয়েছি বলে আজ নির্বিঘ্নে এতটা কাছাকাছি অবস্থান করছি আমরা। আপনার অতীত নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আপনি যদি ভেবে থাকেন আপনার অনুতপ্ততার জন্য দ্বিতীয় সুযোগ পেয়েছেন, তবে সেটা কেবলই আপনার ভ্রান্ত ধারণা। আর্শিয়ান প্রশ্নবোধক চোখে শুধালো, তাহলে কেন সুযোগ দিয়েছেন আমায়? একটা দীর্ঘশ্বাস ফেলে প্রিমা বলল, আমাদের সংসারটা প্রায় 8 মাসের। প্রথম দিকে আমি কেবলই আপনার দায়িত্ব ছিলাম, কিন্তু সময়ের সাথে অনেক কিছু পরিবর্তন হয়। আপনার অনুভূতি পাল্টেছিল আমার প্রতি। তবে অনুধাবন করার আগেই এই ধ্বংসাত্মক ঝড় সব কিছু শেষ করে দেয়। আমি জানি সেই দিন যে নৃশংস মানুষটা আমার সামনে ছিল সেটা আপনার একটা নেগেটিভ সাইড, সমগ্র আপনিটা নন। আমি অনুভব করেছি আমার প্রতি থাকা আপনার সুপ্ত অনুভূতি। সব মিলিয়ে মনে হলো আরেকটাবার সুযোগ দিতে ক্ষতি নেই। আর্শিয়ান উৎকণ্ঠিত স্বরে বলল, জোরপূর্বক কিংবা মেনে নেওয়া অথবা মানিয়ে নেওয়া সংসার চাই না আমার। একটা সুন্দর প্রাণবন্ত সংসার চাই। আপনি সম্মতি দেবেন? প্রিমা হাসল। আর্শিয়ানের এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, সংসার প্রাণবন্ত হয় অনুভূতির শক্ত গাঁথুনিতে। আমাদের সংসারটা যদি প্রচেষ্টার কাতারে পড়ে থাকে তাহলে কখনোই এই সংসার কিংবা আমিটা আপনার স্বস্তির কারণ হতে পারবো না। আর্শিয়ান কিছু সময় নিয়ে অতঃপর বলল, আপনিটা অলরেডি আমার স্বস্তির কারণ হিসেবে আখ্যা পেয়েছেন। বাড়িতে ফিরলে আপনাকে না দেখলে আমার অস্থির লাগে। আপনার রাগ, অভিমান, বিরক্তি আমাকে নিদারুণ যন্ত্রণা দেয়। আপনার সান্নিধ্য আমি সুখ খুঁজে পাই। প্রিমা অবাক চোখে তাকায় আর্শিয়ানের দিকে। তার বুক ধড়ফড়িয়ে উঠল রীতিমতো। গাধা লোকটা কি অপকটে স্বীকারোক্তি দিচ্ছে, অথচ ভালোবাসি বলতেই তার যত সমস্যা। কয়েকটা ফাঁকা ঢোক গিলে প্রিমা বলল, আমার নামে বেশ কিছু শিরোনামহীন সুপ্ত অনুভূতি জমেছে আপনার হৃদয়কুঞ্জে। হয়তো এটাই ভালোবাসার প্রারম্ভিক ধাপ। আমি অপেক্ষা করব আপনার অন্তিম স্বীকারোক্তির। আর্শিয়ান শূন্য দৃষ্টি নিক্ষেপ করে ধীর কণ্ঠে শুধালো, যদি কখনো জানতে পারেন আপনি স্রেফ আমার ইনফ্যাচুয়েশন ছিলেন, তখন কি করবেন? প্রিমা স্মিত হেসে আর্শিয়ানের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলে, বয়সের সংখ্যাটা যে ঘরেই থাকুক, তৎক্ষণিক আপনার সংসার ছেড়ে একাকিত্বে বরণ করে বহু দূরে হারিয়ে যাব। আমি সুনিশ্চিত করব আমার নির্মম মৃত্যুর খবরটাও যেন আপনার নিকট অবধি না পৌঁছায়। ভালোবাসার কাঙালিনী বলে ইনফ্যাচুয়েশন নামক
অপমানজনক তকমা হজম করব না জানাব। আরশিয়ান কেঁপে ওঠে কিঞ্চিত। প্রিমার কথায় তার বুকটা ধড়ফড়িয়ে ওঠে। মনে মনে নিজেকে শখানেক গালি দিয়ে প্রিমার পাশ ঘেঁষে বসে তাকে আরেকটু নিবিড়ভাবে জড়িয়ে ধরে চঞ্চল গলায় বলে, আমার হৃদয়কুঞ্জে জন্মানো শিরোনামহীন অনুভূতির সুস্পষ্ট ব্যাখ্যা আপনি খুঁজে নিয়েন। আমি না হয় অনুভব করানোর দায়িত্ব নেব। প্রত্যেকটা মানুষের কিছু অপারগতা থাকে। আমার কমতিটা মার্জনা করার অনুরোধ রইল। প্রিমা টের পায় আরশিয়ানের অস্থিরতা। তাকে আমৃত্যু আগলে রাখার প্রচেষ্টা স্পষ্ট দৃশ্যমান হচ্ছে তার আচরণে। লোকটার চোখের দিকে তাকালেই এক রাস মায়াময় চাহনি দেখা মেলে। জড়িয়ে ধরা সময় তীব্র অনুভূতির আভাস পাওয়া যায়। ছোট ছোট স্পর্শগুলোতে মিশে থাকে যত্ন। এত সব কিছুর বিনিময়ে তার সামান্য অপারগতা খানিক সময়ের জন্য মাফ করা যেতেই পারে। লোকটার প্রচেষ্টায় কমতি নেই, কিন্তু অতীতের নিষ্ঠুরতা ভোলা এতটাও সহজ নয়। ভাবনার মাঝে আচমকা তলপেটে তীক্ষ্ণ একটা ব্যথা অনুভব করে প্রিমা। অস্ফুট স্বরে গুঙ্গিয়ে উঠতে আরশিয়ান হতভম্ব কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে প্রেম? প্রিমা লম্বা লম্বা শ্বাস টেনে বলে, লং টাইম বসে থাকার জন্য এরকম হচ্ছে বোধহয়। আরশিয়ান উঠে দাঁড়িয়ে চটজলদি তাকে কোলে তুলে গাড়ির দিকে হাঁটা দিয়ে বলে, নিজের প্রতি এতটা অযত্নশীল কেন আপনি? আপনার মাঝে কারোর প্রাণভ্রমরা লুকিয়ে, সেটা কেন ভুলে যান? আকস্মিক এমন হওয়াতে প্রিমা চমকে যায়। শানের গলা জড়িয়ে ধরে ব্যথার মাঝেও দুষ্টুমি স্বরে বলে, সব সময় শুধু বাচ্চাদের চিন্তা করলে হবে? আরশিয়ান হাঁটার গতি শ্লথ করে প্রিমার চোখে চোখ রেখে বলে, বাচ্চারা আমার কলিজার অংশ। প্রাণভ্রমরা বলতে বুঝিয়েছি তাদের মমতাময়ীকে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তীব্র ক্ষুধা অনুভূত হতেই ঘুমটা আলগা হয়ে আসলো ফারজানার। চোখ মেলে তাকাতে অনুভব করলো একটা বলিষ্ঠ শরীর আষ্টে জড়িয়ে আছে তার সাথে। প্রথমে হকচকে উঠলেও পরক্ষণে মনে পড়ল গতকাল রাতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রসঙ্গটা। সদ্য জাগ্রত ফোলা চোখগুলো ঝাপটিয়ে বুকের সাথে মিশে থাকা ইস্তিরাজের দিকে দৃষ্টিপাত করলো ফারজানা। লোকটা বাচ্চাদের মতো জড়িয়ে ঘুমিয়ে আছে তাকে। দৃশ্যটা দেখে আনমনে হাসল সে। গতকাল রাতে মানুষটার মাত্রাতিরিক্ত পাগলামি দেখেছে। ছোট বাচ্চারা যেমন পছন্দের কিছু পেলে সেটা নিয়েই মত্ত থাকে, ইস্তিরাজেরও হয়েছিল ঠিক একই দশা। কিছুক্ষণ পরপরই উকি দিয়ে দেখছিল তাকে। কখনো আবার ধরে রাখা হাতটাতে এঁকে দিচ্ছিল অসংখ্য ভালোবাসার পরশ। বারবার ফিসফিসিয়ে বলছিল, থ্যাঙ্কস ফর কামিং ইন মাই লাইফ, আই উইল নেভার লেট ইউ গো সুরঞ্জনা। ফারজানা চোখ বুজে ঘুমের ভান ধরে পড়ে থাকলেও সবটা শুনেছে, উপলব্ধি করেছে লোকটার অন্তহীন ভালোবাসা। বাস্তবতা হজম করতে বেগ পোয়াতে হয়েছে তাকে। ভেবেছিল এটাও হয়তো কোনো স্বপ্ন, কিন্তু সকালের চমৎকার দৃশ্য তার ভ্রম কাটিয়ে দিল। নিজেকে ছাড়াতে ব্যর্থ হয়ে রাজের মাথায় আলতো করে হাত বুলিয়ে ফারজানা বলল, শুনছেন জানাব, উঠবেন না? ইস্তিরাজ জবাব দেয় না। ফারজানা ব্যর্থ হয়ে রাজের কান ঝাঁকিয়ে ডাকে। আচমকা ঘুমে ব্যাঘাত ঘটায় ইস্তিরাজের মেজাজ খিচিয়ে যায়। মেডিকেল লাইফে এন্টার করার পর গাঢ় ঘুম খুব কম হয়েছে তার। বহুদিন পর আজকে একটু প্রশান্তির ঘুমে মগ্ন হতে পেরেছিল। তার মধ্যে শুরু হয়েছে হাউকাউ। চোখ মেলে জলদগম্ভীর স্বরে বলল, হু আর ইউ? ইস্তিরাজের ঘুম আচ্ছন্ন চোখ দুটোর দিকে দৃষ্টি নিবদ্ধ করে ফারজানা ধীর স্বরে জবাব দেয়, ইটস মি, ইয়োর সুরঞ্জনা। ইস্তিরাজ পিটপিটিয়ে তাকায়। দুবার মাথা ঝাঁকিয়ে লাফ দিয়ে উঠে বসে জানার দিকে বড় বড় চোখে তাকায়। তার চোখে মুখে অবিশ্বাস্য ভাবটা স্পষ্ট। তোতলানো স্বরে কোনো মতে বলে, মিস জানা, আপনি এখানে আমার বেডে?
ইস্তিরাজের কথায় ফারজানা শব্দ করে হেসে ফেলে। সদ্য ঘুম থেকে ওঠা ইস্তিরাজের ফোলা চোখ, স্নিগ্ধ মুখশ্রী এবং এলোমেলো চুলের বাহার এবং চমকপ্রদ রিয়াকশন দেখে হাসি আটকাতে পারেনি বেচারা। ইস্তিরাজ কনফিউজিং দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে অতঃপর কি যেন ভাবে। পুরো বিষয়টা মস্তিষ্কে ধরা দিতে সেও ঠোঁট কামড়ে হেসে ফেলে। মাথা চুলকে লজ্জিত কণ্ঠে বলে, আসলে হুট করে আপনাকে দেখে মানে। ফারজানা হাসি থামিয়ে বলে, রাতে বিয়ে করা বউকে সকালে চিনতে না পারার অপরাধে আপনাকে বউহীন বনবাসে পাঠানো উচিত। ইস্তিরাজ চোখ মুখ কুঁচকে বলে, সান্নিধ্যে আসার আগেই দূরে পালাবার ধান্দা। ফারজানা বিরস মুখে বলল, গত রাতে 1 মিনিটের জন্য দূরে ছিলেন। ইস্তিরাজ স্থির দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে মোহমাখা কণ্ঠে বলে, সান্নিধ্যের অভ্যন্তরে বিদ্যমান দূরত্বটুকু মিটিয়ে দেওয়ার অপেক্ষায় কেউ একজন অধীর আগ্রহে অপেক্ষমান। ইস্তিরাজের অদ্ভুত দৃষ্টি দেখে ফারজানা থমকালো, চমকে উঠে দৃষ্টি ফিরিয়ে আমতা আমতা করে বলল, অনেক বেলা হয়েছে, এবার আমাদের ফ্রেশ হওয়া উচিত। ইস্তিরাজ অপলক দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল ফারজানার লজ্জা রাঙা মুখশ্রী। স্মিত হেসে বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন, এরপর আমি যাচ্ছি। ফারজানা তাড়াতাড়ি করে উঠে দৌড় দিল ওয়াশরুমে। ইস্তিরাজ দৃষ্টতা দেখে শব্দ করে হেসে ফেলল। আর মোড়া ভেঙে ফোনটা হাতে নিয়ে গুরুত্বপূর্ণ মেলগুলো চেক করতে শুরু করলো। হসপিটাল থেকে ফেরার মাঝে আচমকা আরিয়ান চৌধুরীর কল আসে। আরশিয়ান কিঞ্চিত অবাক হয়ে কল রিসিভ করতে আরিয়ান চৌধুরী দ্রুত তাদের বাসায় ফিরতে বলেন। বাবার এহেন ধারার কথায় চিন্তিত হয়ে পড়ে শান। জলদি ড্রাইভ করে পৌঁছে যায় বাসায়। আরশিয়ানের অবস্থা দেখে প্রিমাও খানিকটা অবাক হয়েছিল, তবে প্রশ্ন করেনি। বাসায় পৌঁছাতেই দেখে ড্রয়িং রুমের সোফায় লাগেজ সমেত হাজির হয়েছে তারজিয়ান এবং মেহেরিমা। অন্যদিকে কোথাও যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তাদের পাশে অবস্থান করছে আফিয়া এবং আরিয়ান চৌধুরী। তাদের চোখ মুখে লেপ্টে আছে দুশ্চিন্তার ছাপ। আরশিয়ান প্রিমাকে ধীরে সুস্থে সোফায় বসিয়ে দিয়ে প্রশ্নবোধক কণ্ঠে বললে, কি হয়েছে আব্বু? আরিয়ান চৌধুরী হতাশ কণ্ঠে বললেন, জমিজমা নিয়ে ঝামেলা চলছে। তোমার দাদু এসবের চিন্তায় একটু অসুস্থ হয়ে পড়েছেন। অতি শীঘ্রই আমাদের গ্রামে আসার নির্দেশ দিয়েছেন। এই ঝামেলা সমাধানের দায়িত্ব নাকি আমাকেই নিতে হবে এইবার। বাবার কথায় দীর্ঘশ্বাস ফেলে আরশিয়ান। মসজিদ, মাদ্রাসা এবং গোরস্থানের বেশ কিছু জমি নিয়ে ঝামেলা হচ্ছে। ওই জমির পাশে আরিয়ান চৌধুরীর অংশ থাকায় ওনার উপস্থিতি বাধ্যতামূলক। কিন্তু তার মাথায় খেলে গেল ভিন্ন চিন্তা। বাবা এবং মা না থাকলে প্রিমাকে কার ভরসায় বাসায় রেখে যাবে? আরশিয়ানের চিন্তিত মুখশ্রী দেখে আফিয়া চৌধুরী ম্লান মুখে বললেন, ঝামেলাটা বেশ বড়সড়। এই অবস্থায় তোর বাবাকে একা ছাড়া অসম্ভব। এই সব শেষ হতে কদিন লাগবে তার ইয়ত্তা নেই। তবে তুই চিন্তা করিস না, তাজ আর মেহু এখন থেকে তোদের সাথে থাকবে। উপরন্তু রাজ এবং জানা তো আছে। আরশিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বলল, আমরা এই দিকটা সামলে নেব আম্মু, তোমরা টেনশন নিও না, নিজেদের খেয়াল রেখো। আফিয়া চৌধুরী এবং আরিয়ান চৌধুরী প্রিমার সাথে ভালো মন্দ কথা বলে একগাদা সাজেশন দিলেন। অন্তিম প্রহরে কুশলাদি বিনিময় করে বিদায় নিলে। আরশিয়ান তাদের এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিতে চেয়েছিল, কিন্তু আরিয়ান চৌধুরী সেই প্রস্তাব নাকচ করেন। আরশিয়ান কথা বাড়ায়নি, বিশ্বস্ত ড্রাইভারকে বলে ওনাদের গাড়িতে তুলে দেয়। হসপিটালে ঝক্কি সামলে প্রিমা ক্লান্ত হয়ে পড়েছিল, তাই আরশিয়ান তাকে ঘরে রেখে আসে। মেহেরিমা নিজেদের জিনিসপত্র গোছগাছ করতে তাদের জন্য বরাদ্দকৃত রুমের দিকে এগিয়ে যায়। আরশিয়ান গিয়ে বসে তারজিয়ানের পাশে। মূলত তাজ নিজেই তাকে ডেকেছিল গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য। আরশিয়ান সোফায় বসে নিচু কণ্ঠে শোধায়, কাজ কত দূর এগোলো? তারজিয়ান ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি নিবদ্ধ রেখে বলে, আরভিদের ল্যাপটপের যাবতীয় ডিটেলস হাতের মুঠোয় নিয়ে সেগুলো দিয়ে প্ল্যান সাজিয়ে ফেলেছি। এবার শুধু এক্সিকিউট করার পালা।
আমার তরফ থেকে বৌমনির জন্য এটা একটা সরি গিফট হবে। আরশিয়ান স্মিত হেসে বলল, রওশন ওয়াসিস্ট এবং নাহার ওয়াসিস্টকে ট্রেস করতে পেরেছিস? তাজরিয়ান বাঁকা হেসে ভাব নিয়ে বলল, তাদের ব্যাংক ব্যালেন্স, প্রেজেন্ট অ্যাড্রেস সহ যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয় ট্রেস করে ইনফরমেশন কালেক্ট করা ডান। আরশিয়ান ভ্রু কুঁচকে শুধালো, তাহলে এখনও কাঙ্ক্ষিত কাজটা আটকে আছে কেন? দুদিন পর তোর বৌমনির বার্থডে, আমি তাকে সেরা গিফট দিতে চাই তাজ। তাজরিন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আরভিদের বাবার পার্সোনাল পিএ কে এখনও ট্রেস করা যায়নি। কোন গর্তে ঢুকে আছে খোদা যায়, তবে চিন্তার কারণ নেই, জাল বিছানো হয়েছে। ব্যাটা হাতের মুঠোয় আসলো বলে। আরশিয়ান তাজের ক্রিমিনাল মাইন্ড দেখে স্মিত হেসে শুধালো, আরভিদের এক্সিস্টেন্স সম্পর্কে কারোর মনে কোনো সন্দেহ জাগেনি তো? তাজরিয়ান বাঁকা হেসে বলল, প্রতিনিয়ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ খাটিয়ে খুব নিখুঁতভাবে তার দলীয় নেতা সহকর্মীর সাথে কথোপকথন চালিয়ে যাচ্ছি এবং তার ফেসবুক প্রোফাইলে প্রত্যেক দিন কিছু ছবি সংযুক্ত করা হচ্ছে। সন্দেহের অবকাশ নেই ভাইয়া। আরশিয়ান ইমপ্রেস হলো তার বুদ্ধিমত্তায়। সোফায় নিশ্চিন্তে গা এলিয়ে দিয়ে শুধালো, রাজকে ইনফর্ম করেছিস কিছু? তাজরিয়ান জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে ধীর কণ্ঠে বলে, এতটুকু ইনভেস্টিগেশন আমি আর রাজভাই দুজনে মিলেই করেছি, তবে সব কিছুর মাঝে বিরাট একটা খটকা বাসা বেঁধেছে আমার মনে। আসেন ভ্রু উঁচিয়ে শুধায়, কিসের খটকা? তাজরিয়ান সন্দিহান কণ্ঠে বলল, আরভিদের ল্যাপটপের পাসওয়ার্ড আমার কাছে নর্মাল মনে হয়নি, এই জন্য নারকোটিক্স ডিপার্টমেন্টে ডিটেকটিভদের কাছে জরুরি তথ্যগুলো সাবমিট করেছি। আরশিয়ান ক্ষণিকের মধ্যে কিছু একটা ভেবে বলে, ডকুমেন্টগুলো মেল করে দিস তো। তাজরিয়ান মাথা দুলিয়ে সম্মতি জানায়। দুজনের কথোপকথনের মাঝে আচমকা ইস্তিরাজ হাজির হয়। তাদের একসাথে দেখে মিছে অভিমান দেখিয়ে বলে, কিরে দুঃখীর দল, আমার মতো সুখী পাবলিককে আলোচনা থেকে বাদ দেওয়ার দুঃসাহস কোথায় পেলি? তাজরিয়ান কিছু বলল না, তবে আরশিয়ান চোখ মুখ কুঁচকে বলে উঠল, ফালতু বকিস না রাজ, তুই ব্যস্ত ছিলিস বিধায় ডাকিনি, তাছাড়া এসব বিষয়ে তুই অবগত, বাকিটা সময় মতো জানিয়ে দেওয়া হতো। ইস্তিরাজ ধপাস করে আরশিয়ানের পাশে বসে নির্বিকার গলায় বলল, এবার কাজের কথা বলি শোন। আমার এক বন্ধুর নতুন রিসর্ট তৈরি হয়েছে গাজীপুরে, মনোরম পরিবেশ এবং চমৎকার ভিউ, কম দূরত্বে অধিক সৌন্দর্যে মণ্ডিত প্রকৃতি ফিল নিতে হলে একবার অন্তত ভিজিট করা উচিত। বিয়ের গিফট হিসেবে সম্পূর্ণ রিসর্টটা 3 দিনের জন্য আমাদের ছেড়ে দেওয়া হবে। রিসর্টে বেশ কয়েকটা কটেজ আছে, তাই ভাবলাম একা না গিয়ে তোদেরও অফার করি। তাজ এবং শান দুজনে একটু ভাবুক দৃষ্টিতে তাকিয়েছিল। ইস্তিরাজ নাক মুখ কুঁচকে বলল, নিরামিষের দল, লাস্ট কবে বউকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিস মনে আছে? ব্যস্ত জীবন তোদের রেহাই দেবে না মগা, নিজেদের জন্য সময় বের কর, নয়তো শেষ বয়সে গিয়ে অঢেল টাকা থাকলেও সুখকর স্মৃতি ঘরটা শূন্যই থাকবে। ইস্তিরাজের কথায় লজিক আছে। সত্যি বলতে পারিবারিক এবং ব্যক্তিগত সমস্যার কবলে পড়ে মস্তিষ্কে জং ধরে গেছে, মনের প্রশান্তির অভাব। ছোট্ট একটা আউটিংয়ে গেলে মন্দ হয় না। আরশিয়ান কিছু একটা ভেবে বলল, সবই ঠিক আছে, তবে আমার মিসেস ইদানিং একটুতেই ক্লান্ত হয়ে পড়ে, অসুস্থতা বেড়েছে পূর্বের তুলনায়। এই অবস্থায় এত দূরে যাওয়া সেফ হবে? ইস্তিরাজ হালকা হেসে বলল, মর্নিং উইকনেস, মোশন সিকনেস, অল্পতে ক্লান্ত হয়ে পড়া এসব নর্মাল সিমটম। আহামরি খুব দূরের জার্নি হলে আমি নিজেই সাজেস্ট করতাম না। রিপোর্ট যেহেতু নর্মাল সেহেতু যাওয়া যায়। মূল কথা হলো আবহাওয়ার পরিবর্তন ঘটলে ওনার ভালো লাগবে, ভেবে দেখতে পারিস। তাজরিয়ান এবং আরশিয়ান কিছুক্ষণ ভেবে চিনতে জবাব দিল, যাওয়া যাক তাহলে। ভোরবেলার আকাশে তখনও পুরোপুরি রোদ ওঠেনি, নরম কুয়াশার পাতলা চাদরে মতো ঢেকে রেখেছে চারিদিক।
জ্যামে পড়ার ভয়ে সকাল সকাল যাবতীয় জিনিসপত্র গুছিয়ে গাজীপুরের দিকে রওনা দিয়েছে সকলে। গাড়ি চালানোর দায়িত্ব এসে পড়েছে তাজরিয়ানের কাঁধে। ব্যাক সিটে ঘাঁটি গেড়েছে বাকি দুই দম্পতি। সকলেই জাগ্রত অবস্থায় আছে। গাড়িতে মৃদু ছন্দে চলমান রবীন্দ্রসঙ্গীত তাদেরকে অদ্ভুত এক ঘোরে আচ্ছন্ন করে রেখেছে। প্রায় ঘন্টা দুয়েক পর সকলে এসে পৌঁছালো কাঙ্ক্ষিত রিসর্টের সামনে। তাদের গাড়িটা গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই সকলে অভিভূত দৃষ্টিতে দেখল প্রকৃতির মনোরম সৌন্দর্য। গোলাকৃতি রিসোর্টটা মূলত একটা লেকের ওপর নির্মাণ করা হয়েছে। আশেপাশে রয়েছে বেশি কিছু উঁচু উঁচু গাছ, যার ফাঁক গলিয়ে আসা সূর্যের আলো প্রকৃতির সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। রিসর্টের পুরোটা জুড়ে নানা ধরনের ফুলের বাহার রয়েছে। গাড়ি থেকে নামতে আশেপাশে চোখ ধাঁধানো প্রকৃতির সৌন্দর্য দেখে বুক ভরে শ্বাস টানল প্রিমা। বিশুদ্ধ বাতাসের সংস্পর্শে এসে মনটা নিমেষেই ভালো হয়ে গেছে। প্রিমার ঘুম আচ্ছন্ন চেহারাটা, মিষ্টি হাসিটা অবলোকন করে আরশিয়ান এগিয়ে এসে বলল, প্রকৃতির মনোরম রাজ্যে আপনাকে স্বাগতম ওয়াইফি। পছন্দ হয়েছে? কিছুটা দূরে অবস্থিত কটেজগুলোর দিকে তাকিয়ে প্রিমা মৃদুস্বরে বলল, ভীষণ সুন্দর জায়গাটা। বহুদিন পর একটু রিল্যাক্স লাগছে। বিনিময়ে আরশিয়ান কেবল হাসল। ওদিকে ঘুমে ডুলতে থাকা মেহেরিমা কোনো মতে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। গাড়ির সাথে হেলান দিয়ে ক্ষণে ক্ষণে হামি তুলছে। বইয়ের অবস্থা দেখে তাজরিয়ান বেরিয়ে এসে ইস্তিরাজকে বলল, আমাদের লাগেজগুলো সাইডে রেখে দিও রাজভাই, বলদটারে ঘরে রেখে আসি আমি। ইস্তিরাজ চোখ ছোট ছোট করে তাদের দিকে তাকিয়ে মুখটা গম্ভীর করে। স্টাফদের দিয়ে বলে সবার লাগেজ পাঠিয়ে দেওয়া হবে। তোরা তোদের মুরগি নিয়ে খাঁচায় যা। কথাটা শুনে তাজরিয়ানের মুখে শয়তানি হাসি ফুটে ওঠে। সামনে এগিয়ে গিয়ে এক ঝটকায় মেহেরিমাকে কাঁধে তুলে পিছু ফিরে টিটকারি সুরে বলল, খাঁচায় যাওয়ার তাড়া তোমার থাকার কথা ছিল, অথচ তুমি পাঞ্চে মুখে দাঁড়িয়ে আছো। কি ব্যাপার রাজভাই, ভাবি পাত্তা দিচ্ছে না নাকি? ছি ছি, শত শত নারীর হাতছপ, শেষমেশ কিনা নিজের মুরগির কাছে পাত্তা পাচ্ছে না। হাউ দুঃখজনক বিষয়। ইস্তিরাজ কটমটিয়ে তাকালো তাজরিয়ানের দিকে, কিন্তু ততক্ষণে সে দৃষ্টিসীমার বাইরে চলে গেছে। আর চোখে পাশে তাকাতেই বউয়ের রাগী দৃষ্টি দেখে কনফিউজড হয়ে বলল, এভাবে তাকাচ্ছেন কেন? ফারজানা তাতে দাঁত চেপে নাকের পাটা ফুলিয়ে হেসে বলল, মিলিয়ন ট্রিলিয়ন নারীর হাতছবের দিকে কিভাবে তাকানো উচিত? ইস্তিরাজ বুঝল তার মিসেস জেলাস। অসহায় চোখে চেয়ে ধীর কণ্ঠে বলল, একটু প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে দেখলে ঠিকই বুঝতে পারতেন আমি কতটা ইনোসেন্ট। ফারজানা রাগের বশে রাজের পায়ের ওপর মৃদু পাড়া দিয়ে বলে, নিজের সুইটহার্টদের কাছে গিয়ে প্রেমময় দৃষ্টির অবদান করুন যত সব। বইয়ের যাওয়ার পানে দুঃখী দৃষ্টিতে তাকিয়ে নিজেও ছুটল তার পিছু। তাদের কীর্তি দেখে লেকের পাশে দাঁড়ানো প্রিমা মৃদু হেসে শানকে বলল, এই দুই জুটির খুনসুটিগুলো ভালোই লাগে তাই না? আরশিয়ান দুষ্টুমির স্বরে বলল, আমার তো কেবল আপনাকে ভালো লাগে, বাকিদের বিষয়ে কিছু জানি না। প্রিমা চোখ ছোট করে তাকিয়ে বলল, সাত সকালে শয়তানি চেপেছে মাথায়? আরশিয়ান প্রত্যুত্তরে প্রিমাকে কাছে টেনে বুকের সাথে জড়িয়ে ধরে কানের কাছে মুখ ফিরিয়ে ফিসফিসিয়ে বলল, সমীরণে ভেসে বেড়ানো প্রেমের বন্দনা চেপেছে বোধ হয়। প্রিমা মুখ চেপে হেসে মিছি হামি তুলে বলল, কিন্তু আমার চোখে তো ঘুম চেপেছে।
আপনি প্রকৃতির সাথে প্রেম করুন, আমি বরং ঘুমাতে যাই। আরশিয়ানের মুখটা চুপসে যায়। তীক্ষ্ণ চোখে চেয়ে আলতো করে কোলে তুলে নিতে প্রিমা তার গলা জড়িয়ে ধরে। আরশিয়ানের চুপসে যাওয়া মুখশ্রী দেখে খিলখিলিয়ে হেসে দেয় প্রিমা। প্রিমার প্রাণোচ্ছল হাসি দেখে আরশিয়ানের গম্ভীর মুখটায় মৃদু হাসি ফুটে ওঠে। সময়কাল সকাল 10টা। রিসর্টে এসে একচোট ঘুমানোর পর আরশিয়ানের মেসেজ পেয়ে রেস্টুরেন্ট এরিয়ায় হাজির হয় রাজ এবং তাজ। দুজনে এসে দেখে আরশিয়ান ফিটফাট হয়ে বসে ল্যাপটপে কাজ করছে, মাঝে মধ্যে আবার টেবিলের ওপর থাকা ধোয়া ওঠা কফির কাপে চুমুক বসাচ্ছে। মিনিট 10 বসে থাকার পরও শানের ভাবাবেগে পরিবর্তন না দেখে ইস্তিরাজ বিরক্ত মুখে বলে, নতুন বইয়ের বাতাস লেগেছে গায়ে? আমাদের ডাইকা চুপচাপ বসে আছো কেন? ইস্তিরাজের মিশ্রিত ভাষা করা কটূক্তি শুনে চোখ তুলে তাকালো আরশিয়ান। সামনে তাকাতেই দেখলো স্লিপিং আউটফিটে ঘুম ঘুম চোখে হাজির হয়েছে বেচারা। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে বলল, তোদেরকে দেওয়া কাজটা কমপ্লিট হয়েছে? আরশিয়ানের কথায় ঘুম ছুটে পালালো দুজনের চোখ থেকে। তারজিয়ান ভারিক্কি আওয়াজে বলল, হ্যাঁ ভাই, এবার শুধু সময়ের অপেক্ষা। আরশিয়ান ল্যাপটপ বন্ধ করে সাইডে রেখে বলল, হোয়াট অ্যাবাউট মিস্টার আশরাফ ওয়াসিস্ট? ইস্তিরাজ মনে মনে কয়েকটা বিশ্রী গালি দিয়ে তেতো মুখে বলল, গতকাল ডিটেকটিভ টিমের চিফের সাথে কথা হয়েছে আমার। তিনি জানালেন জঙ্গি দলের সাথে হাত মিলিয়েছিল আশরাফ ওয়াসিস্ট। আরভিদের ল্যাপটপের পাসওয়ার্ডে আসলে একটা অ্যাটাকের ইনফরমেশন ছিল। ওনারা সবটা জেনে কজন টেররিস্টকে হেফাজতে নিয়েছেন ইতিমধ্যেই। তবে কোনোভাবে এই বিষয়টা আগেভাগে টের পাওয়ার মূলত হোতা সহ আশরাফ ওয়াসিস্ট আপাতত নিরুদ্দেশ হয়েছে। আরশিয়ান কিছুক্ষণ ভেবে চিনতে বলল, তাহলে তো আমরাও সেফ না। কথাটা শুনে হো হো করে হেসে দিল তাজরিয়ান। অতঃপর বলল, এখানেই সব থেকে বেশি সেফ আমরা। তুমি চিন্তা করো না ভাইয়া, যা ব্যবস্থা করার লাগে সমস্তটা করে ফেলেছি। তুমি জাস্ট ভ্যাকেশন এনজয় করো। আরশিয়ান ভ্রু কুঁচকে শুধালো, তার মানে এটা ভ্যাকেশন নয়? আমরা জাস্ট নিজেদের সেফটির জন্য জায়গা পরিবর্তন করেছি? ইস্তিরাজ লম্বা একটা হামি তুলে বলল, ইয়েস ব্রাদার। তুই অত চিন্তা করিস না তো, আপাতত আমার বোনের দিকে নজর দে। আমরা আছি বাকিটা সামলে নিতে। তবে দিন শেষে শুধু অ্যাকাউন্টে কাঙ্ক্ষিত অ্যামাউন্টটা পৌঁছে দিলেই চলবে। বিনিময়ে আরশিয়ান হাসল কেবল। হুট করে তাজরিয়ানের ফোনটা বেজে উঠল। মেহেরিমার কল দেখে আড্ডা থেকে বিদায় নিয়ে কটেজের দিকে গেল। তাজকে বেরিয়ে যেতে দেখে ইস্তিরাজ বলল, আমাদের তাজ কিন্তু আগের তুলনায় অনেকটা পাল্টেছে। অ্যাগ্রেসিভ ভাবটাও একদমই নেই, উল্টে অনেক কেয়ারিং হয়েছে ইদানিং। আরশিয়ান স্মিত হেসে বলল, মেহেরিমা ওর জন্য তাবিজের মতো। যতক্ষণ ওর সাথে আছে ততক্ষণ তাবিজের মতো মনুষ্যত্ব আছে। ভুলক্রমে যদি একবার ওটা সামান্য দূরে যায় তবে ওর মনস্টার সাইডটা অ্যাক্টিভেট হয়ে যাবে। হি ইজ আ হিরো অফ হার গার্ল বাট। কথা শেষ করার আগে ইস্তিরাজ বলল, হি ইজ আ ভিলেন ফর দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হি ক্যান ডিস্ট্রয় দ্য হোল ওয়ার্ল্ড ফর হিজ গার্ল। আরশিয়ান পুনরায় আত্মবিশ্বাসের সাথে বলল, হি ক্যান অলসো ডিস্ট্রয় হিমসেলফ ফর হার। কথার বিনিময়ে ইস্তিরাজ সেফ হাসল। কিছুক্ষণ পর আচমকা শুধালো, তুই কি কিছু নিয়ে টেনসড? আরশিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ইদানিং খুব ভয় হয়। ক্ষণে ক্ষণে খুব প্রিয় কিছু হারানোর ভয়ে বুকটা মোচড় দিয়ে ওঠে। উপরন্তু
কাঁধে চেপে বসা দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করতে পারবো কিনা সেটা নিয়েও যথেষ্ট সন্দিহান আমি। প্রিমাকে হারানোর ভয়টা বুঝলেও বাকি কথা মাথার ওপর দিয়ে গেল ইস্তিরাজের। সে ভ্রু কুঁচকে শুধালো, কাঁধে চেপে বসার দায়িত্ব মানে? আর্শিয়ান লম্বা একটা শ্বাস ফেলে বলল, মেজো বাবা চাচ্ছিলেন তাজ চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে নিজের অংশটা বুঝে নিক, অথচ এই বিষয়ে তাজ একেবারেই ভ্রুক্ষেপহীন। সেই 7 বছর আগে দেওয়া ত্যায্য বাণীকে সে ধ্রুব সত্য হিসেবে মেনে নিয়েছে। এই বিষয়ে যদি আমি তাকে মানাতে না পারি তবে এটা এফেক্ট আমাদের পরিবারের ওপর পড়বে। সব মিলিয়ে আমি ভীষণ চিন্তিত। ইস্তিরাজেরও কপালে ভাঁজ পড়ল। আসলে এই বিষয়টা চিন্তার। ধন সম্পদ সংক্রান্ত বিষয় সম্পর্কে ফাটল ধরাতে সময় লাগে না। আর্শিয়ানকে ক্ষমতালোভী বানাতে বিন্দুমাত্র সময় নেবে না, কিন্তু তাজের অবজ্ঞা কেউ আমলেই নেবে না। কিছু একটা ভেবে ইস্তিরাজ শুধালো, তোর ধূর্ত মস্তিষ্কে কোনো সমাধান করা নেড়েছে? আর্শিয়ান শূন্য দৃষ্টি নিক্ষেপ করে ধীর কণ্ঠে বলল, ইদানিং আমার মিসেসের শরীর খুব একটা ভালো যাচ্ছে না। সময় বাড়ার সাথে সাথে উনি দুর্বল হয়ে পড়ছেন। খুব সম্ভবত আর 2 মাস আমি অফিসের দায়িত্বে থাকতে পারবো। এরপর আমাকে কয়েক মাসের জন্য লিভ নিতে হবে। এই মহড়া দিয়ে তাজের উপর প্রেশার ক্রিয়েট করব ভাবছি। আমার অবস্থা দেখে বেচারা নিষেধ করতে পারবে বলে মনে হয় না। ইস্তিরাজ কপাল কুঁচকে বলল, তাজরিন এতটাও গাধা নয় যে তোর ইমোশনাল ব্ল্যাকমেল বুঝবে না। এটা হওয়ার চান্স 50-50। আর্শিয়ান বিরক্ত হয়ে বলল, ওনাকে ভুল বোঝার দায়ে তাজের মনে সুপ্ত অপরাধবোধ আছে। এই অপরাধবোধ তাকে বাধ্য করবে আমার অবর্তমানে অফিস জয়েন করতে। ইস্তিরাজ মাথা ঝাঁকিয়ে বলল, এটাই কাজে দিতে পারে। যাই হোক, মিসেস লাড্ডুকে নিয়ে ভয় পাস না। উপর মহল মাত্র 3 দিন সময় নিয়েছে আমাদের থেকে। ওনারা কনফার্ম করেছেন এর মধ্যে আশরাফ ওয়াসিসকে গ্রেপ্তার করা হবে। ডোন্ট ওয়ারি দোস্ত। আর্শিয়ান লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সিকিউরিটি মেনটেন করার পরও গতবার আমাদের সাথে দুর্ঘটনা ঘটেছে। ইভেন তোদের বিয়ের রাতে আমরা অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচেছি। ভয় হয় ভীষণ। কোনো অনাকাঙ্ক্ষিত ঝড় এসে অতি যত্নে বাঁধা ঘরটা ভেঙে চুরে নিঃস্ব করে দেবে না তো? ইস্তিরাজ কিয়ৎকাল থেমে অতঃপর বলল, নিয়তির লিখন খণ্ডানোর সাধ্য আমাদের নেই, তবে আমরা চেষ্টা করতে পারি। দেখা যাক অন্তিমে জয়টা কার হয়। আর্শিয়ান খানিকক্ষণ চুপ থেকে অন্য আলাপে ব্যস্ত হলো। ইস্তিরাজ গভীর মনোযোগে সেই সব শুনতে লাগলো এবং প্রত্যুত্তর দিল। মেহেরিমার কল পেয়ে কিঞ্চিত চমকেছিল তাজ। ঘর ছেড়ে বেরোনোর সময় মেয়েটাকে ঘুমন্ত অবস্থায় রেখে গিয়েছিল সে। অল্প সময় কি হলো ভাবতেই প্রগাঢ় ভাঁজ পড়ল কপালে। কটেজের দরজায় তালা খুলে ভেতরে প্রবেশ করতেই দেখলো বিছানায় উপুর হয়ে শুয়ে ফোঁপাচ্ছে মেহেরিমা। আশেপাশে সমস্ত জিনিস মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মহারানী রেগে মেগে এই আকাম ঘটিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই তাজের। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্লোরে পড়ে থাকা ভাঙা কাজগুলো এড়িয়ে মেহেরিমার পাশে গিয়ে বসলো তাজরিয়ান। তার উপস্থিতি টের পেয়ে দ্বিগুণ তেজি নেয় পাশে মুখ ফিরিয়ে বালিশে মুখ গুজে কাঁদতে কাঁদতে শুরু করলো মেহেরিমা। তাজের বুকটা ছ্যাঁত করে উঠল। কি হলো হঠাৎ? তার বউটা এমন ক্ষেপলো কেন? উত্তর জানতে মেহেরিমার মাথায় হাত রেখে এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে ভীষণ আদুরে স্বরে তাজরিয়ান বলল, বউজান, কি হয়েছে সোনা? তাজরিয়ানের আদুরে ডাকে আরও বেশি রেগে যায় মেহেরিমা। ছিটকে সরে যায় আর একটু দূরে। অল্প একটু সরলে সোজা কাঁচ ভর্তি ফ্লোরে গিয়ে ধপাস করে পড়বে বেচারি। অঘটন টের পেয়ে খপ করে তার হাতটা টেনে ধরে জোরপূর্বক তাকে নিজের বুকের মধ্যে টেনে আনে তাজরিয়ান। মেহেরিমা সরে যাওয়ার জন্য মোচড়ামুচড়ি করলে তাজরিয়ান শক্ত করে চেপে ধরে তীক্ষ্ণ গলায় বলে, কি হয়েছে মেহু? না বললে বুঝবো কিভাবে? হয়তো যে দেখিয়ে বেলা শেষে তুই কষ্ট পাবি। শক্তিতে কখনো
টেক্কা দিতে পারবি আমাকে? অযথা সরে যাওয়ার পাঁয়তারা করছিস কেন? আমি রেগে যাওয়ার আগে ভালোই কারণটা বল। শেষের কথাটা ধমকের ন্যায় শোনালো। মেহেরিমা শব্দ করে ফুপিয়ে উঠে তাজরিয়ানের বুকে ধাক্কা দিলে নিজেকে ছাড়ানোর জন্য কিন্তু তাজরিয়ান ছাড়ল না। উল্টে তার পিঠে হাত বুলিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে আমার বউজানের? অভিমান হয়েছে, আক্ষেপ হয়েছে, নাকি অভিযোগ রয়েছে? তাজরিয়ানের আদুরে কণ্ঠে কানতে হিচকি উঠে যায় মেহেরিমার। ক্রন্দনরত স্বরে জেদি গলায় তেজ ঢেলে অভিযোগের সুরে বলল, টানা 3টা দিন একটুও শান্তিতে ঘুমোতে পারিনি আমি। রাত জেগে আপনার জন্য অপেক্ষা করেছি, অতঃপর আপনার কারণে শেষ রাতে ঘুমিয়েছি। সকালবেলা জলদি উঠে এক্সামের পড়া করতে হয়েছে। দিনে 2-1 ঘন্টা ঘুমালেও শান্তির ঘুম হয়নি একদমই। আজকে একটু ঘুমিয়েছিলাম, অথচ আপনি আমাকে ফেলে উধাও হয়ে গেছিলেন। এত সাধনার ঘুমটা নিমেষেই শেষ। আমার জাস্ট অসহ্য লাগছে এখন, ভীষণ রাগ উঠেছে, একটুও ভাল লাগছে না। মেহেরিমার শরীর কাঁপছে, চোখ দুটোতে ঘুমের তীব্র রেশ বিদ্যমান। তাজরিয়ান নীরবে সবটা পর্যবেক্ষণ করে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলল। সান্ত্বনার বাণী দেওয়ার বদলে মেহেরিমার নতজানু কোমল দেহটাকে শক্ত করে নিজের বুকের মাঝে জড়িয়ে রাখল। ঘুম কম হওয়ার ফলে অতিরিক্ত হাইপার হয়ে উঠেছে বেচারি। তাজরিয়ানের উচিত ছিল এক্সামের দিনগুলোতে তার সান্নিধ্য ত্যাগ করা। অপরাধ বোধে ভেতরটা মুষড়ে পড়ল, তবে সেটা প্রকাশ করল না। মেহেরিমা একটুখানি শান্ত হয়ে আসতেই তাকে বুকে নিয়ে শুয়ে পড়ল তাজরিয়ান। মেহেরিমা রাগ দেখিয়ে উঠে যেতে নিলে ভীষণ ঠান্ডা গলায় তাজ বলল, আই সোয়ার মেহু, তুই যদি অকারণে জেদ দেখিয়ে উঠিস তাহলে প্রতি রাতের ঘটনা আজকে অবাধে রিপিট হবে এবং হুঁশ হারিয়েও তুই আমার থেকে রেহাই পাবি না। মেহেরিমা ব্যর্থ হয়ে তাজরিয়ানের বুকে মুখ গুজে কেঁদে ওঠে, বিড়বিড়িয়ে কত শত অভিযোগ করে। তাজরিয়ান কেবল শোনে, কিন্তু প্রত্যুত্তর করে না। তার মন মস্তিষ্কে চলছে বিভিন্ন চিন্তা। মেহেরিমার অবস্থার সাথে নিজের অতীতের খুব নিখুঁত কিছু মিল খুঁজে পাচ্ছে তাজরিয়ান। বিদেশ যাওয়ার পর মেহেরিমাকে একটুখানি দেখার তৃষ্ণা, কথা শোনার অভিপ্রায় কত রাত নির্ঘুম কাটিয়েছে তার ইয়ত্তা নেই। আজ সেই মেয়েটা তার প্রতি এতটা অবসেসড হয়ে পড়েছে যে তাকে ছাড়া চোখের পাতা শান্তির ঘুমটা পর্যন্ত ধরা দেয় না। মেহেরিমার ভারিক্কি উষ্ণ প্রশ্বাস বুকের কাছটায় অনুভব হতেই ভাবনা জাল ছিঁড়ে বেরিয়ে আসলো তাজরিয়ান। চোখ ফিরিয়ে তাকালো তার সাথে আদুরে ছেনার ন্যায় লেপ্টে থাকা মেহেরিমার দিকে। মেয়েটার পরনে রয়েছে কমফি ওভারসাইজ টি-শার্ট। বিষয়টা পছন্দ হলো না তাজের। ঘুমন্ত মেহেরিমাকে বুকে রেখে ওটা খুলে দূরে ছুঁড়ে ফেলল সে। মেয়ে একটু নড়ে চড়ে উঠতে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কাঁধে মুখ বুজে আসা কণ্ঠে বলে, আমি জিতেছি মেহু, আমার ধৈর্য, আমার ত্যাগ কোনোটাই বৃথা যায়নি। এতদিন পর এসে উপলব্ধি করলাম আমাদের সম্পর্কটাতে বিবাদের তুলনায় বিস্ময়াভূত প্রণয় বেশি, আক্ষেপের তুলনায় অনুভূতি বেশি, অভিমানের তুলনায় প্রায়োরিটি বেশি। না পাওয়া সব কিছু কেবলই ঠুনকো এক স্মৃতি। তাজরিয়ানের কণ্ঠে কম্পন, তবে তার উষ্ণতায় লেপ্টে থাকা মেহেরিমা কিছুই টের পেল না। ভীষণ সাবধানে তার মুখশ্রী জুড়ে অসংখ্য ভালোবাসার পরশ এঁকে দিল তাজরিয়ান। অতিরিক্ত কান্নার ফলে মাঝে মধ্যে হেঁচকি উঠতে থাকে মেহেরিমার। অনাবৃত দেহখানা নিজের সাথে আরেকটু নিবিড়ভাবে মিশিয়ে নিয়ে ফিসফিসিয়ে তাজরিয়ান বলল, আম রিয়েলি ভেরি সরি বউজান, আর একটুও কষ্ট দেব না তোকে। একদম গুড বয় হয়ে যাব আমি। ভীষণ খেয়াল রাখবো তোর। বেশি পাগলামি করে ফেলেছি না? আর হবে না তো? তুই রাগ করিস না কেমন? প্রয়োজনে আমি কান ধরে সরি বলবো, তবুও তুই কাঁদিস না। আমার বুকটা বড্ড পড়ে তুই কাঁদলে, ভীষণ অস্থির লাগে, তবে হাসলে তোকে একদম
আমার মহারানীর মতো দেখায়। ভীষণ ভীষণ ভালোবাসি তোকে মেহু। চলবে।